দর্শক স্বাগত জানাচ্ছি দেশ টিভির জনপ্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। আমি তাইফুর রহমান তুহিন। দর্শক, সমসাময়িক নানা বিষয় নিয়ে আজ আমরা সাধারণ মানুষের সাথে কথা বলতে চাই। বরাবর মতো আজও আমরা জানতে চাই যে আসলে দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আপনার কি ভাবনা। দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে যদি বিচার বিশ্লেষণ করা হয় তাহলে আমরা যারা আজ বেঁচে আছি এই 5 জুলাইয়ের পর থেকে আমাদের এই দেশটা নিয়ে আগামী প্রজন্মকে কিভাবে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়া যায় সেই ভাবনা নিয়ে বাংলাদেশের প্রতিটি জনগণ এবং ছাত্র সমাজ জেগে উঠছে। আর সেই সাথে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমাদের এই যে 7 দফা একটা ঘোষণাপত্র আমরা পাঠ করতে চেয়েছিলাম, সেটা আমরা পারিনি এবং সরকার আমাদেরকে সেটাকে বাধা দিয়েছে। বাধা দেওয়ার কারণ ছিল তারা নাকি এই ঘোষণাপত্র পাঠ করবে। তারা যদি এই ঘোষণাপত্রটি পাঠ করে তাহলে তারা অতি দ্রুত, আমরা 15 তারিখ পর্যন্ত একটা টাইম দিয়েছি, 15 তারিখের মধ্যে যদি ঘোষণাপত্রটা দেয় আমরা সাধারণ জনগণ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্ররা, জনতা এবং এই দেশের আপামর জনগণ সবাই খুশি হব। আমরা চাই অতি দ্রুত বাংলাদেশকে সুন্দর একটা বাংলাদেশ গড়তে হলে আমাদের যে 7 দফার একটা দাবি আছে সেই দাবিটা মেনে নিয়ে সরকার যেন অতি তাড়াতাড়ি ঘোষণাপত্রটা পেশ করেন। আজ থেকে 5 আগস্টের পূর্ব পর্যন্ত একসাথে 20 জন 30 জন কোথাও জমায়েত হয়ে চা খেতেও আমরা পারি নাই। আমাদের মনের কথাগুলো আমরা বলতে পারি নাই। সেখান থেকে বলতে চাই, বাংলার জনগণ বুঝতে শিখেছে তারা কোনো রকম শোষণ বৈষম্যর দিকে চায় না। আমি এক শ্রেণীর নব্য ফ্যাসিস্টকে বলতে চাই, এই 17 বছর মাদার অফ মাফিয়া আওয়ামী ফ্যাসিস্টকে আমরা 36 দিন আন্দোলনে পরাজিত করতে বাধ্য হয়েছি। নব্য ফ্যাসিস্টকে বলতে চাই, যদি আপনারা কোনো ষড়যন্ত্র করেন আপনাদেরকে দাবাতে আমাদের 36 ঘন্টা সময় লাগবে না। এই আন্দোলনে আমাদের 2400 ভাই শহীদ হয়েছে। আমার 50,000 ছাত্র ভাই হাসপাতালের বেডে কাতরাচ্ছে। 1300 ভাই আমার অঙ্গানি হয়েছে। কারুর চোখ নাই, হাত নাই, পা নাই, অঙ্গানি হয়ে তারা আজ দুঃখে দুঃখে তারা আজকে জীবন কাটাচ্ছে। আমাদের এই শহীদ ভাইয়ের রক্ত আমরা বৃথা যেতে দেব না। এত ছাত্র জনতা যেখানে শহীদ হয়েছে সেখানে সংস্কারের পূর্বে কোনোভাবেই নির্বাচন সম্ভব নয়। আমরা প্রথমে সংস্কার চাই, তারপরে নির্বাচন চাই এবং আমরা সরকারকে 15 দিন সময় বেঁধে দিয়েছি এবং সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি ছাত্র এবং জনতার পক্ষ থেকে উনি যেন খুবই দ্রুত আমাদের এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আমাদের কাছে তুলে দেন, আমাদের দেশবাসীর কাছে তুলে দেন। আমাদের দাবি এতটুকুই। আমাদের মুক্তিযোদ্ধাদের যে স্বপ্ন ছিল সেটা হলো আপনার, সে স্বপ্নটা আমাদের ছিল, আমরা যুদ্ধে গেছি একমাত্র পাকিস্তানের নির্মম অত্যাচার বৈষম্যর কারণেই আমরা যুদ্ধে গেছি। সে বৈষম্যতা কিছুটা কমলো, পুরোপুরি কমে নাই। সেটা থেকে আমরা এখন শেষ বয়সে আমরা চাই যে দেশে যারা নতুন প্রজন্ম আছে ওরা আমাদের অসমাপ্ত কাজগুলো যেন সমাপ্ত করে এবং দেশকে উন্নয়নের উচ্চশিখরে নিয়ে যায়। কারণ আমাদের দেশ অনেক আগেই জাপানের মতো একটা দেশ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের আভ্যন্তরীণ কিছু কিছু দুর্নীতিবাদের কারণে এগুলোর সমাধান হয়নি। স্বাধীনতা যুদ্ধ থেকে আজ পর্যন্ত বাংলাদেশের যা অর্জন হয়েছে সব কিছুই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে হয়েছে। দেখেন আপনি 1971 সালের 25শে মার্চ শেখ মুজিব আত্মসমর্পণ করে পাকিস্তান চলে গেল। 75-এর অনাকাঙ্ক্ষিত ঘটনা, এরপরে 90-এ বেগম জিয়ার নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাটা পুনঃপ্রতিষ্ঠা, আবার 2024 সালের ঠিক তারেক রহমানের নেতৃত্বে আমি মনে করি বাংলাদেশে আরেকটা অভ্যুত্থান হয়েছে এবং স্বৈরাচার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। কিন্তু এখন আমাদের সামগ্রিকভাবে যে চাওয়া সেটা হলো দুর্নীতিমুক্ত একটা দেশ এবং পাশাপাশি এখানে সকল মতে, সকল দর্শনের, সকল বিষয়ের
যেন সামগ্রিকভাবে সকলের স্বাধীনভাবে কথা বলার মত প্রকাশ করার অধিকারটা যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, এই চাওয়াটাই আমরা একজন প্রান্তিক পর্যায়ের একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই হলো আমাদের বক্তব্য। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এখন বাংলাদেশের যে প্রেক্ষাপট, যে পরিস্থিতি, আমরা নানাবিধ বিষয়ে নানাবিধ অসঙ্গতি দেখতে পাচ্ছি। সংস্কারের নামে এই যে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার যে একটা প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, এটা ঘৃণ ষড়যন্ত্র, এটা আমরাকে ঘৃণ ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিব। আমাদের এখন যে প্রত্যাশা বা বাংলাদেশের মানুষের এখনকার যে প্রত্যাশা, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ কিন্তু বিগত 17 বছর যাবৎ তার ভোটের অধিকার কিন্তু প্রয়োগ করতে পারেনি। তাই মানুষ যারা ইয়াং জেনারেশন আছে, যারা নতুন ভোটার হয়েছে, এরা কিন্তু পরপর মানে কেউই মনে হয়, আমি যেমন আমি 3 বার একবারও ভোট দিতে পারিনি, ভোট সেন্টারে আমরা ঢুকতে পারিনি, আমি যেতে পারিনি, ভোট দিতে পারিনি। এমন মনে হয় বাংলাদেশের অধিকাংশ নাগরিক পরপর 3টে নির্বাচনে ভোট দিতে পারেনি। আমাদের এখন প্রত্যাশা যে যত দ্রুত সম্ভব নির্বাচন কমিশনটা সংস্কার করে, ভোটার তালিকা সংস্কার করে একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়া, যাতে মানুষ তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারে এবং যে নির্বাচিত জনপ্রতিনিধি থাকবে তারাই সংসদে থাকবে এবং তারাই দেশ পরিচালনা করবে। এটাই মনে হয় এখন সবচেয়ে যৌক্তিক দাবি এবং জনতার দাবি, এটা আমি মনে করি। প্রিয় দর্শক, এ পর্যায়ে নিচ্ছি আমরা একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। দর্শক, আমরা আরও কিছু মূল্যবান ভাবনার কথা শুনে নিতে চাই। আমরা যেটার জন্য আন্দোলন করেছি, যেটার জন্য আমরা এরকমভাবে জায়গায় জায়গায় মাইর খেচ্ছি, কিন্তু সেই যে একটা ফ্যাসিস্টের মানে আবির্ভাব, সেটা আমাদের মনে হচ্ছে এখনও আছে, সেটা এখনও আমরা ওরকমভাবে সংস্কার করতে পারিনি। কারণ এখন আপনি বিভিন্ন জায়গায় যান, এখনও দেখবেন সেই ফ্যাসিস্টের বড় বড় জায়গায় ফ্যাসিস্টের লোকেরা আছেই। কিন্তু সেই জায়গা থেকে যদি আমাদের যারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা যদি বিশেষভাবে সেই দিকগুলোকে লক্ষ্য করে বা সেইগুলোকে এরকমভাবে খেয়াল করে দেখে, তাহলে আমরা সামনে এরকমভাবে স্বাধীন যে আমরা করেছি, সেটা আমাদের কাছে এখনও স্বাধীন মনে হচ্ছে না। কারণ কেন স্বাধীন মনে হচ্ছে না? কারণ এখনও আমাদের বাংলাদেশ এরকম ফ্যাসিস্ট থেকে মুক্ত হয়নি। ফ্যাসিস্ট চলে গেছে, কিন্তু ফ্যাসিস্টের যে কাঠামো আছে, যে চেলাপেলা আছে, তারা এখনও ভিতরে কাজ করছে। তো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই আবেদন জানাবো যে এখনও তারা যেন গোয়েন্দা দিয়ে এরকমভাবে বিভিন্ন পর্যায়ে এসে তারা যেন সেই যে কাঠামো আমরা দিয়েছিলাম, যেটা আমরা নিয়ে আন্দোলন করেছিলাম, সেটা যেন পরিপূর্ণ বাস্তবায়ন হয়, সেই বিষয়ে কাজ করার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। 24-এর যে অভ্যুত্থান, ছাত্র জনতার বিপ্লবী ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেটাকে ব্যর্থ করার জন্য দেশি এবং বিদেশি চক্রান্ত বিশেষ এজেন্ডা হিসেবে কাজ করছে। তাদের এই যে দেশপ্রেমিকদের বিরুদ্ধে তারা যেভাবে চক্রান্ত করছে, দেশি বিদেশি ষড়যন্ত্র, সেটাকে আমাদের রুখতে হবে। তাই রোখার জন্য সরকার এবং দেশপ্রেমিক জনগণ আমরা একতাবদ্ধ হয়ে যেন কাজ করতে পারি, সেটাই আমাদের সকল জনগণ, সরকার সবার কাছে আমি এটা বলতে চাচ্ছি। যে আমাদের বর্তমান যে অভ্যন্তরীণকালীন সরকার, ইউনিট সরকার আসার পরে আওয়ামী শেখ হাসিনার যে দোসর যে অফিসারগুলো, সরকারি আমলাগুলো আছে, তারা সরকারি দপ্তরে সঠিক কাজগুলো, জনগণের কাজগুলো করতে চায় না, তারা এই সরকারের ব্যর্থ করার চেষ্টা করতেছে। এই জন্য ব্যর্থ করার চেষ্টা করার, এই ব্যর্থ থেকে উত্তীর্ণ হওয়ার জন্য আমরা চাচ্ছি দ্রুত একটা সুষ্ঠু জনগণের ভোট, জনগণের দিয়ে একটা অধিকার, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে যারা যে দুর্নীতিবাজ আমলাগুলো আছে, তাদেরকে সরিয়ে নতুন করে সেট আপ করে কাজগুলা জনগণের সেবাটা দ্রুত নিষ্পত্তি করার জন্য আমরা একটা নতুন নির্বাচন চাচ্ছি। যখনই নির্বাচিত সরকার থাকবে, নির্বাচিত সরকারের মাধ্যমে হচ্ছে যে এটা হচ্ছে একটা প্রতিষ্ঠিত একটা জনগণের একটা সরকার। মানুষ চায় হচ্ছে যে জনগণের মাধ্যমে যেন একটা গভর্নমেন্ট তৈরি হোক। এখন কিন্তু জনগণের মাধ্যমে হচ্ছে এটা গভর্নমেন্ট তৈরি না, এটা যে গণ অভ্যুত্থানের হচ্ছে আপনার যে গভর্নমেন্টটা তৈরি। সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের বাংলাদেশের মধ্যে যে আমরা চাচ্ছি যে একটা নির্বাচিত সরকারের মাধ্যমে আমাদের সম্পূর্ণ যেগুলো সংস্কার আছে বা আংশিক যেগুলো আছে, আংশিকগুলো সংস্কার করে নেওয়ার পরে আমাদের চলমান প্রক্রিয়াতে আমাদের হচ্ছে নির্বাচনটা দিলে, সেক্ষেত্রে বাকি যেগুলো সংস্কার থাকবে এগুলো আমাদের যে সরকারটা থাকবে, সেই সরকারটা আপনার যে এইগুলো সংস্কার করতে সফল হবে, এটা আমরা আশা করি। বাংলাদেশে আসলে গত 16-17 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না। তো বাংলাদেশের মানুষ সাধারণত একটা ভোটমুখী হয়ে আছে, সবাই একটু চাচ্ছে একটা উৎসবমুখভাবে একটা ভোট দেবে। সংস্কার আসলে গত 17 বছরে যে অবস্থা বাংলাদেশে হয়ে গেছে, এখানে এই সংস্কার করতে গেলে কয়েক বছর লেগে যাবে।
তো সাধারণত একটা দেশ ভোটবিহীন আসলে বেশি দিন থাকলে সংস্কার করে শেষ করতে পারবে না এই সরকার। আমার মনে হয় যে এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার নির্বাচনমুখী সংস্কারগুলাই, বিশেষ করে নির্বাচন কমিশন করে এখানে সংস্কার করে যত দ্রুত নির্বাচন দিবে তত দ্রুতই আসলে বাংলাদেশের বাকি কাজগুলো হয়ে যাবে। বিশেষ করে একটা নির্বাচনমুখী সরকার যখন আসবে তখন যে কাজগুলো তাদের থাকবে ওইখানেই তারা সংস্কার করবে। আমার মনে হয় এই সরকারের উচিত যে দ্রুত আসলে নির্বাচনের জন্য যে সব জিনিসগুলো সংস্কার দরকার উইদিন শর্ট টাইমে এই জায়গাটাকেই সংস্কার করে নির্বাচনমুখী হওয়া। আচ্ছা, পুরোপুরি সংস্কার না করার ফলে যদি আবার ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে এরকম যে সরকার আসবে যদি ফ্যাসিস্ট হয়ে যায় তখন কি হবে? এজন্য তো আসলে সংস্কার দরকার। রাইট, আমি ওইখানেই বলতেছিলাম যে আসলে দেখেন বাংলাদেশে এই মুহূর্তে ঠিক আছে বিভিন্ন ধরনের যারা পূর্বে ফ্যাসিস্ট সরকার ছিল তারা আসলে সংস্কার করতে দিবে না এই সরকারকে, এরাই স্বাভাবিক। আপনি দেখতে পাচ্ছেন কিছুদিন যাবৎ বিভিন্নভাবেই তারা বিভিন্ন ওয়ে থেকে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে। সেই হিসাবে এই সরকার যারা এখন বর্তমান চালাচ্ছে তারা এইগুলো আসলে সামাল দেওয়ার কথা না এবং দিতে পারবে না, এটাই স্বাভাবিক। কারণ আওয়ামী লীগ সরকারের প্রতিটা জায়গায় তাদের লোক বসানো আছে, তারা বিভিন্নভাবেই বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। সেক্ষেত্রে আমি মনে করি অনলি শুধু নির্বাচন কমিশনটাকেই সংস্কার করে এদের নির্বাচনমুখী হওয়া উচিত। পূর্বে তো আমরা নির্বাচন দেখছি, সেই নির্বাচনে কি হয়েছে সেগুলো তো আমরা জানি। তো আমরা সকল বাংলাদেশের যত জনগণ আছে এরকম কোনো মানুষ নাই, গ্রাম শহর সব জায়গার মানুষে জানে যে আসলে পিছনে নির্বাচনগুলো কীরকম হয়েছিল। তো আমার কথা হলো এখানে যদি পুনরায় আবার সেই নির্বাচনে আমরা দেই তাহলে আসলে নির্বাচন কেন হয়? এই নির্বাচনটা আসলে কিসের জন্য দেওয়া? জনগণের জন্য দেওয়া নাকি জাস্ট একটা ফর্মালিটি? এভাবে আমরা এই জাস্ট ফর্মালিটির ভিতরে কতদিন থাকবো? আমাদের জনগণের কি অধিকার আসলে আদায় হওয়ার দরকার নাই? আমাদের জনগণের কি আসলে শিক্ষা ব্যবস্থা, আইনি অবকাঠামো, আমাদের এই মানে আমাদের যত এই সমস্যাগুলো আছে আমাদের রাষ্ট্রীয়ভাবে আমরা এখন পর্যন্ত উন্নত মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থার ভিতরে যেতে পারি না। তাহলে এগুলি তো আসলে সুশীল সমাজদের দেখা উচিত। তারা বারবার খালি নির্বাচনের কথা বলে, কেন নির্বাচনের কথা বলে? নির্বাচনটা তো আসলে নির্বাচন অবকাঠামো তো আগে ক্লিয়ার করতে হবে, সুষ্ঠু ভোটাধিকার তো আগে ক্লিয়ার করতে হবে। জনগণের ভোটাধিকার ক্লিয়ার হওয়ার পরে লেগে আপনারা নির্বাচন চান। প্রিয় দর্শক, এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি। দর্শক চলুন আরও কিছু মূল্যবান মতামত শুনবো আমরা যেটার জন্য আন্দোলন করছিলাম যে ফ্যাসিবাদী সিস্টেম, সব শ্রেণীর যে বৈষম্যগুলো এগুলো মুক্ত করার জন্য। বাট আমরা এখনও দেখতেছি যে আমাদের প্রতিটা সেক্টরের ভিতরে এখনও বৈষম্য, এখনও সেই ফ্যাসিবাদী সিস্টেমের যে কাঠামো সংবিধান যেটার জন্য আমাদের আন্দোলন, সেই সংবিধান এখনও আছে, সংবিধান নিয়ে কোনো কাজই হচ্ছে না। তো এই ফ্যাসিবাদী সিস্টেমগুলো প্রতিটা আপনার জায়গায় জায়গায় আমরা দেখতে পারি, সব জায়গায় বৈষম্য। তো আমরা যদি এখন পুরো 100% দেখি এখনও 90% জায়গা হচ্ছে আমাদের এখনও ফ্যাসিবাদী সিস্টেমে ভরপুর। আমরা মনে করি সবাই বলতেছে যে শেখ হাসিনা চলে গেছে, বাট একজন শেখ হাসিনা গেছে, বাট 99 শেখ হাসিনা এখনও বিভিন্ন প্রতিষ্ঠানের ভিতরে এখনও আছে। এগুলো নিয়ে আমাদের অন্তর্বর্তী সরকারের কাজ করতে হবে, কারণ এগুলো মানুষের যেমন আপনারা নির্বাচন চাচ্ছেন, নির্বাচন হবে একটা কাঠামোর উপরে, একটা সিস্টেমের উপরে। এর আগেও অনেক নির্বাচন হয়েছে, অনেক সিস্টেম আমাদের ভিতরে আছে, বাট এই সিস্টেমগুলো আমাদের কিন্তু এখনও করাপ্টেড। আমরা দেখতে পাচ্ছি এর ভিতরে বৈষম্য ভরা, এর ভিতরে ফ্যাসিবাদী সিস্টেম ভরা। এগুলো নির্মূলের আগে যদি আমরা সেই নির্বাচন দিই তাহলে তো আমাদের সেই আবারও 17 বছরের আরেকটা জালিম, আরেকটা ফ্যাসিবাদী সিস্টেম চলে আসবে। তো আমাদের সবার উচিত এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি রিকোয়েস্ট যে আপনারা এই সিস্টেমগুলোকে সুন্দর করুন, আপডেট করুন, সংস্কার করুন, এরপরে সবার ঐক্যমতের ভিত্তিতে একটা নির্বাচন নিয়ে আসুন। বা আন্দোলনে ছিলাম, আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি যে এটা করবে হয়তো হাসিনা নাও যেতে পারে অথবা দেশ স্বাধীন নাও হতে পারে, তারপর তোমার কি হবে আর তুমি এর থেকে কী বেনিফিট পাবা? আমি তখন একটা কথা বলেছিলাম, আপনি যদি ভাবেন যে দেশ আপনাকে কি দিচ্ছে তাহলে আমাদের দেশ কখনো আগাবে না। আপনার ভাবতে হবে আপনি দেশকে কতটুকু দিচ্ছেন। যতদিন পর্যন্ত এই দেশকে শোষণ করার ইচ্ছা থাকবে এই দেশ কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমাদের উচিত আমাদের নিজের সর্বোচ্চ দিয়ে দেশের জন্য কাজ করা, দেশের জনসাধারণ থেকে প্রত্যেকটা পর্যায়ে সুষ্ঠুভাবে কাজ করা, তাহলেই ইনশাল্লাহ আমাদের দেশটা সঠিক পর্যায়ে যাবে এবং সুন্দরভাবে আগাবে। এবং যারা দুর্নীতি করতে চায় তাদের বিরুদ্ধে শক্ত হয়ে সবাইকে দাঁড়ানো, জনমনে ভয় থাকা যাবে না। যেমন আন্দোলনের আগ পর্যন্ত বিএনপি বলেন, জামাত বলেন, কোনো দল আওয়ামী লীগের বিরুদ্ধে নামতে পারে নাই। কেন নামতে পারে নাই? তাদের মনে একটা ভয় ছিল, কারণ যেই নামতো তাকেই জেলে ভরে দেওয়া হতো, যেই কিছু করতো, কোনো আলেম কোনো কথা বললে তাকে নারী মামলায় ফাঁসিয়ে জেলে দিয়ে দেওয়া হতো। এই ভয়টার কারণে আমরা এই যে একটা জুলাই আমরা একটা
খারাপ সরকারের কাছে বন্দী ছিলাম, আমরা অনেক অত্যাচারিত হয়েছি, আমাদের উপর জুলুম করা হয়েছে। আমাদেরকে সব সময় অন্যায়ের বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়াতে হবে। একটা কথা মনে রাখবেন, আপনি যদি জুলুম সহ্য করেন তাহলে আপনি জালিমের মতোই। সব সময় জুলুমের বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়াতে হবে, এবং শুধু আওয়ামী লীগ না, আর কোনো দলও যদি তাদের মতো চিন্তা ভাবনা নিয়ে গড়ে উঠতে চায় তাদেরকে গোড়া থেকেই ভেঙে দিতে হবে। জুলাই অভ্যুত্থান দেখেছেন আপনারা, আমাদের শহীদ, আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে, কেউ এখনও হাসপাতালে কাতরাচ্ছে, তাদের রক্ত রঞ্জিত হয়ে রয়েছে, তাদের রক্তের দাগ এখনও শুকায়নি, তারা এখনও কেউ বাসায় যেতে পারছে না। এখন পর্যন্ত আমাদের গভর্নমেন্ট আমাদের এই শহীদদের এবং যারা আহত হয়েছে তাদের সুনির্দিষ্ট কোনো লিস্ট তৈরি করতে পারেনি এবং তাদেরকে একটি সঠিক চিকিৎসা ব্যবস্থা করতে পারেনি। আমরা দেখছি এখানে শুধু একটা সরকারের পতন হয়েছে, কিন্তু সরকারের যে দোসর রয়েছে, তাদের অনুসারী রয়েছে, তারা এখনও রয়ে গেছে গাপটি মেরে। এবং সেই সাথে একটা জিনিস লক্ষ্য করছি, আমাদের এই অভ্যুত্থানটা বা আন্দোলনটা ছিল শুধু একটা সরকারের বিরুদ্ধে না, একটা ব্যক্তির বিরুদ্ধে না, একটা সিস্টেমের বিরুদ্ধে। যে ফ্যাসিস্ট সিস্টেম, আমরা সেটা এখনও কোলাপস করতে পারিনি। তারই লক্ষ্যে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে এবং বাংলাদেশের সকল ছাত্র জনতা এবং শ্রমিকদের নিয়ে আমরা সংঘবদ্ধ হচ্ছি। একই সাথে বাংলাদেশকে একটি নতুন সুন্দর এবং সাংবিধানিক একটি গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা করার জন্য আমরা কাজ করছি। জুলাই গণ অভ্যুত্থান কোনো সরকারের পতনের জন্য হয়নি, জুলাই গণ অভ্যুত্থান কোনো একক ব্যক্তির পতনের জন্য হয়নি। এটা 53 বছরে যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে নতুনভাবে ঢেলে সাজানোর যে বিশাল কর্মযজ্ঞ, সেই দায়বদ্ধতা এবং সেই প্রতিজ্ঞা নিয়ে হয়েছে। এবং সেই জায়গা থেকে আমরা মনে করি 53 বছরের যেই জঞ্জাল তৈরি হয়েছে এই দেশের বিভিন্ন সেক্টরে, বিভিন্ন বিভাগে, সেটি থেকে যদি আমাদের বের হতে হয়, আমাদের বিশাল এই কর্মযজ্ঞে আমাদের ছাত্রদের যেমন দরকার, তেমনি নাগরিক শক্তির আমাদের একত্রিত হয়ে এইখানে মাঠে কাজ করতে হবে। সেটি কেবল শুরু হয়েছে। আমরা মনে করি এই গণ অভ্যুত্থান কেবল শুরু, এটি বিপ্লবের মাধ্যমে আমাদের সম্পন্ন করতে হবে। এবং এই বিশাল যাত্রা আমরা সাধারণ জনগণকে যেমন গণ অভ্যুত্থানে 5 আগস্টে পেয়েছিলাম, সামনের সময় সেভাবেই পেতে চাই। কেমন বাংলাদেশ সামনে দেখতে চাই? সামনে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে রাজনৈতিক বন্দোবস্ত থাকবে এমন, যেই মানুষের কথা, যেই পেশাজীবীর কথা, যেই মুচির কথা, যেই শ্রমিকের কথা কোনো রাজনীতিবিদ কখনো বলে নাই, তার দাবিটা কেউ কোনো দিন পূরণ করে নাই, সেই দাবি নিয়ে কাজ করবে রাজনীতিবিদেরা। আমরা মনে করি সচিবালয়ে সচিবরা স্যার থাকবেন না, স্যার থাকবে আমাদের যে জনগণ, যে জনগণের চাকর হিসেবে তারা আসলে সেখানে নিযুক্ত হয়েছেন, সেই সচিবরা স্যার ডাকবেন আমাদের সেই সাধারণ জনগণকে। এই পুলিশ, এই আর্মি, এই সকল আইনশৃঙ্খলা বাহিনী আমাদের এই জনগণের সেবায় নিয়োজিত থাকবে। এবং রাষ্ট্রের যে সর্বোচ্চ যে ক্ষমতা কাঠামো, যে সরকার থাকবে, তারা সর্বদা এই রাষ্ট্রের সাধারণ নাগরিকের উপরে, যাদের ম্যান্ডেট নিয়ে, যাদের এই রক্তের উপর দিয়ে তারা এসেছে, সেই সরকার সবসময় নাগরিকের জন্য দায়বদ্ধ থাকবে এবং নতুন করে নতুন বাংলাদেশ গড়ে তুলবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমাদের চাওয়া হলো, যদি আমরা নির্বাচনে অংশগ্রহণই করি, সংস্কার করে অংশগ্রহণ করব, সংস্কার ছাড়া কখনো অংশগ্রহণ করতে হবে না। যদি সংস্কার ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে তো পুরনো যে কাঠামো আছে, আমাদের এক দফা যে দাবি ছিল, দাবিটা শুধু একজনকে হটানো না, তার যে ফ্যাসিবাদী কাঠামো বিলোপ করা। কিন্তু ফ্যাসিবাদী কাঠামো এখনও বিলোপ হয় নাই। এই ফ্যাসিবাদী কাঠামো বিলোপ হবে, দেশ সংস্কার হবে, তারপর আমরা রাজনৈতিক বন্দোবস্তের জন্য চাচ্ছি, বা আমরা রাজনীতি চাচ্ছি, তখন নির্বাচন চাচ্ছি। আমাদের বর্তমান দাবি এটাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না কেন? আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না, এর জন্য ওই যে বললাম, কিছু কাঠামো এখনও বিলোপ করা হয় নাই, যার জন্য সংস্কার দরকার। এই সংস্কারের ধারা অলরেডি অব্যাহত আছে, চলতেছে, এবং ইনশাল্লাহ ভবিষ্যতে পুরোপুরি সংস্কার হয়ে যাবে। পুরোপুরি সংস্কার হলেই তারপর আমরা আইনের যে সুষ্ঠু বিচার সেটা আমরা পাবো, এটা আমরা সকলে আশাবাদী। স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ আমাদের হাতে হবে। তরুণের হাতে দেশ থাকবে, তরুণের হাতে রাজনীতি থাকবে ইনশাল্লাহ। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা বৈষম্যবিরোধী ব্যানারটা যে কাজ করছি, বা নাগরিক কমিটি আমরা কাজ করছি, আমরা তো কারো হাতে দেশটা তুলে দেওয়ার জন্য কাজ করি নাই, আমরা আমাদের হাতে দেশ নিয়ে নেওয়ার জন্য কাজ করি না। আমরা কাজ করছি একটা সংস্কার হবে, তারপর নির্বাচন আমরাও চাইবো, একটা সংস্কারের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন হবে। আমরা আমাদের কাজ দেখাবো জনগণকে, যে যা রাজনীতির জায়গা থেকে কাজ দেখাবে, জনগণ যদি আমাদের ভালো মনে করে আমাদের পক্ষে আসবে, অন্য কারো পক্ষে যাওয়ার হলে সেটাও জনগণ যাবে। আমাদের মাধ্যমে আশা করি ইনশাল্লাহ একটা সংস্কার ঝামেলামুক্ত বাংলাদেশ করবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের অসাধারণ কিছু মন্তব্য শুনলাম আমরা। আজ এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ টিভির সাথেই থাকুন।